আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের ভাগ্যে ভিসা জুটবে না, আর কলকাতা দেখা আপনাদের হলো না, আর শপিং করা হলো না, আপনারও হলো না, আপনার পরিবারেরও হলো না। কারণ সব আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, যা যা আছে সোশ্যাল মিডিয়ার আছে, সব ভারত সব তার কবজায় নিয়ে এখন আপনি উড়িয়ে দিলে কি হবে? যা নেওয়ার ভারত নিয়ে রেখে দিয়েছে। সুতরাং ওই লাইনে দাঁড়িয়ে নিজেদের সময় নষ্ট করবেন না। বড় মিনার দেশে যান, ওখান থেকে দুবাই হয়ে আপনারা বেরিয়ে যাবেন। দিল্লি নামার চেষ্টা করবেন না। কলকাতায় তো আপনাদের নো এন্ট্রি, একদম কাটাকাটি। এখন কোন দিকে যাবেন আপনি? ডানে যাবেন না বাঁয়ে যাবেন? আমার বাঁ দিকে এক পড়শি আর ডান দিকে এক পড়শি। বড় মিয়া তো বড় মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। বড় মিয়া কখনো পায়ে ধরছে, কখনো হাত কেটে নিচ্ছে, কখনো শান্তির কথা বলছে। আর ছোটে মিয়া, ও তো কথায় কথায় দিল্লি দখল করে নিচ্ছে। কখনো বলছে কেটে ফেলবে, কখনো বলছে পরমাণু বোমা মারবে, আর কখনো শান্তির বাণী। হ্যাঁ, ভাবতে পারছেন? পাকিস্তান, আমরা এমন একটা রাষ্ট্র নিয়ে পাশে বাস করছি, তারা কখন কে কি বলছে মানে বোঝা মুশকিল। মানে একেবারে সব শুকিয়ে গেছে। সব শুকিয়ে গেছে, জল বন্ধ হয়ে গেছে না, ইন্ডাস ওয়াটার ট্রিটি। এখন তো শুকা নদী, এখন সাইকেল করে নদী পার হচ্ছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কি বলছে দেখুন। এখানে আনন্দবাজারে বেরিয়েছে, জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক মন্ত্রী বললেন হাত কেটে নেব। লে ভাই, যদি আপনার ক্ষমতা থাকে হাত কেটে নেওয়ার, হাত কেটে নিন। কি করবে ভারত? মোদী যেমন হাত পাত গুলো সামনে টামলে রাখছেন, আমার মনে হয় তাহলে কোন সময় হাত পাত কেটে নিয়ে চলে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তা হুমকি কি দিচ্ছে শুনুন। ফের ভারতকে হুমকি পাকিস্তানের, এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে হুমকি। সিন্ধু জলচুক্তি অমান্য করে ভারত পাকিস্তানে জল দিচ্ছে না বলে তাদের অভিযোগ, সেই নিয়ে হাত কেটে নেওয়ার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুদাসিক মালিক, নাম শুনেছেন কখনো? আমি তো অন্তত শুনিনি। আবার জলবায়ু মন্ত্রী পাকিস্তানের আছে, এটাও তো প্রথম শুনলাম। যাই হোক, যা লিখেছে পড়ি। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুদাসিক মালিক ভারতকে হুমকি দিয়েছেন, 2025 সালে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। সেই চুক্তি দুই দেশের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ার চেষ্টা করছে পাকিস্তান। আর সেই আবহে ভারতকে হুমকি দিলেন মালিক। দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে তিনি দাবি করেন ভারত জলের উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে। পাকিস্তানের জল আটকালে ফল ভালো হবে না। ভারতকে হুঁশি দেওয়ার সময় সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে মালিক বলেন, পড়শি দেশের প্রধানমন্ত্রী জলের কল নিয়ন্ত্রণ করছেন। উনি বলছেন পাকিস্তানে এক ফোঁটাও জল পৌঁছে দেবেন না। আমাদের ভাগে প্রাপ্য জল আমরা ওপরে থাবা বসাতে এলে হাত কেটে ফেলে দেবো। মালিকের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দ তার সত্যতা যাচাই করেন। এটা সবসময় দিয়ে থাকে। 1960 সালে আমরা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল, কিন্তু ভারত তো বরাবরই বলে গেছে যে জল আর রক্ত দুটো একসঙ্গে বইতে পারে না। এবার চারদিকে যখন ছি 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 শুরু হয়েছে, তখন তো আর মুখ দেখারও জায়গা নেই। তখন তো সবাই পাকিস্তানকে চেপে ধরেছে, সবাই থুতু করছে। এবার পাকিস্তানে না, তখনও করেনি। তারপরে বিলাওয়াল ভুট্টো, তিনি ঘুঙুর ভুট্টো, তিনি আরো এক ধাপ এগিয়ে বললেন আমাদের নো ফার্স্ট ইউজ পলিসি নেই। সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতে পরমাণু বোমার হুমকি দিলেন বিলাওয়াল। এই নিয়ে কতগুলো হুমকি হলো ভাই। এর আগে তো আপনাদের পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টির ইমরান খানের তার একজন মন্ত্রী ছিলেন, আধা পাটা খেয়ে নিতেন। তো তিনি বলতেন যে हमारे पास पाव पाव का बोम, परमाणु बोम है। ना चिड़िया डाकेगी
না ঘাস উগলেগা, পাও 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 মোম মারেঙ্গে। আরে এদের তো পরমাণু বোমা সম্পর্কে কোনো নেই, জ্ঞানই নেই। আচ্ছা, তাই যদি হতো তাহলে এই যে 2024 সালে পহেলগাঁওয়ের পর যে এই যে একেবারে ব্রহ্মসের বারিশ হয়ে গেল, তখন তো তোমরা একটা পরমাণু মানলে না, মেরেই দেখতে, হুমকি দিচ্ছ কেন? একটা মেরে দেখতে, তার না বুঝতাম সব খোলগুলো পড়ে আছে। আমি তো বহুদিন আগে বলেছি, যা যন্ত্রপাতি আছে ভেতরে ভেতরে সব নিয়ে সৌদি আরব চলে গিয়েছে। ওই যে বলেছিলাম, ওদের ধার এখন $83.83 বিলিয়ন, এই 73 বিলিয়ন ডলার নয়, টাকা। 83 বিলিয়ন পাকিস্তানি টাকা। তারপরে 4 পুষ তো লেগে যাবে এই টাকা শোধ করতে করতে, তাও শেষ হবে না, তারপরও ধার করে যাচ্ছে। আচ্ছা, একবার জিজ্ঞেস করে না যে ধার যে দিচ্ছ কি দিতে হবে? জিজ্ঞেস করে না, কারণ এরপরে তো পাকিস্তানটা ভাগাভাগি হবে। সৌদি আরব বলবে এই অংশটা আমার, আমেরিকা বলবে এই অংশটা আমার, চীন বলবে এই অংশটা আমার। যে যা টাকা দিয়েছে সেই অংশ মতো টাকা সব অঞ্চল কিনে নেবে, দখল নিয়ে নেবে। এমনিতেই তো আপনার পিটিভি ব্রডকাস্টিং যেটা আছে সেটা সেটা আপনার বন্ধক দেওয়া আছে, রেডিও স্টেশন বন্ধক দেওয়া আছে, এমনকি হাইওয়ে গুলো পর্যন্ত বন্ধক দেওয়া আছে। মজাই পাকিস্তানের এই অবস্থা। আর ওই পাকিস্তান থেকে নাকি পরমাণু বোমা আপনারা নৌকা করে নিয়ে আসবেন বলেছিলেন না আপনাদের কি একজন বাংলাদেশের? আমরা শুধু হাসি, পরমাণু বোমা নৌকা করে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসুন ভাই, আমরা একটু দেখি। তা এই নিয়ে যখন চারদিকে ছিছি চলছে, তখন আবার মুখ বাঁচানোর জন্য আবার স্টেটমেন্ট দিচ্ছে, গিয়ে মুখ বাঁচাতেই ভারতকে অনুকরণ। এবার বিশ্বমঞ্চে শান্তি বার্তা, পাকিস্তানের দূত বিলাওয়াল আবার উল্টো সুর গাইতে শুরু করে দিচ্ছে। চারদিকে এমন কিস্তির বন্যা বইছে, বিলাওয়াল উল্টো সুর গাইতে আরম্ভ করে দিচ্ছে। এখন কোন দিকে যাবেন আপনি? ডায়ে যাবেন না বাঁয়ে যাবেন? আমার বাঁ দিকে এক পড়শি আর ডান দিকে এক পড়শি। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। বড় মিয়া কখনো পায়ে ধরছে, কখনো হাত কেটে নিচ্ছে, কখনো শান্তির কথা বলছে। আর ছোটে মিয়া ও তো কথায় কথায় দিল্লি দখল করে নিচ্ছে। কেউ কিন্তু আসছে না। আসছে কারা? 2000-2500 লোক সব লাইন দিচ্ছে পাসপোর্টের জন্য, এই ভিসার জন্য। এতই যদি দখল করার ইচ্ছা, তাহলে পরে এই পাসপোর্টের লাইনে অত ভিড় করছেন কেন? ভারতের প্রতি এত ঘৃণা। আমাদের এখানে নাকি টয়লেট নেই, আমরা রাস্তায় বসে নাকি ওই সমস্ত কাজকর্ম করি। তো সেসব জায়গায় আমরা থাকতে খারাপ লাগে না? সে সমস্ত দোকানে খেতে খারাপ লাগে না? আসলে হচ্ছে ঈর্ষা। পাকিস্তানের যে ঈর্ষাটা, পাকিস্তানেরই তো বংশজ, তাদেরই এই ঈর্ষাটা রয়ে গেছে। আর পাকিস্তানের বংশজ যারা নয়, তারা হচ্ছে গিয়ে মানে দেশপ্রেমী। আর এইগুলো হচ্ছে চিরিং বিরিং করে ওই চিংড়ি মাছের মতো লাফায়। নতুন চিংড়ি ধরলে ওই জেলেরা যেমন লাফায়, আমি আপনাদের ভিডিওতেই দেখেছি। মহসিনুল হক, তিনি মাঝে মাঝে ভিডিও করেন, আমি ওনার খুব ভক্ত, আমি ওনার ভিডিওগুলো দেখি। তা ওনার ভিডিওতে মাছ ধরা দেখতে আমি খুব ভালোবাসি, আমি মাছ ধরা দেখি। তো ওই চিংড়ি মাছগুলো লাফায়। এই চিংড়ি মাছগুলো যখন এই ভিসা নিতে যাবে না, এক এক করে ধরা পড়বে। যদিও বা ওইখানে ধরা না পড়লি, ওখানে যদি ধরা না পড়িস, তাহলে পরে ভারতে এনে তো ভারতের ইমিগ্রেশন ধরে সোজা একদম জিজ্ঞাসাবাদ করে সোজা ঢুকিয়ে দেবে। মন্ত্রী বলে ছাড় পেয়ে গেছে ডক্টর জাহিদুর রহমান, উপদেষ্টা বলে। তাই বলে আপনারা ছাড় পাবেন না, ভিসার দিকে যাবেন না। ওই যে বয়স্ক মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওনারা ভিসা পেয়ে যাবেন, নিশ্চিত দেখুন, ওনারা ভিসা পেয়ে যাবেন। আপনাদের ভাগ্যে ভিসা জুটবে না। আর কলকাতা দেখা আপনাদের হলো না, আর শপিং করা হলো না, আপনারও হলো না, আপনার পরিবারেরও হলো না। কারণ সব আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম,
যা যা আছে সোশ্যাল মিডিয়ার আছে সব ভারত সব তার কবজায় নিয়ে এখন আপনি উড়িয়ে দিলে কি হবে? যা নেওয়ার ভারত নিয়ে রেখে দিয়েছে। সেখানে কে কি বিবৃতি দিয়েছে ডাক্তার জাহিদুর রহমানকে পরপর পরপর দেখিয়ে দিতে পারে যে আপনি এই বলেছেন, গত 1 মাস আগেই আপনি এই বলেছেন, আপনার ফেসবুক পেজে আপনি এই পোস্ট করেছেন ভারত সম্পর্কে। তার মানে ভারতের কাছে সব আছে। সুতরাং ওই লাইনে দাঁড়িয়ে নিজেদের সময় নষ্ট করবেন না। বড়মিয়ার দেশে যান, ওখান থেকে দুবাই হয়ে আপনারা বেরিয়ে যাবেন, দিল্লি নামার চেষ্টা করবেন না। কলকাতায় তো আপনাদের নো এন্ট্রি, একদম কাটাকাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আপনি বলেন উত্তরণের উপায় কি? আমাদের উত্তরণের উপায় হলো আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদেরকে ঐক্য হবে, এবং এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই আমরা কেবল এই অপশক্তিকে পরাজিত করতে পারবো, এই জুলাই সন্ত্রাসীদের পরাজিত করতে পারবো। এছাড়া কোনো বিকল্প নেই। ওই কোন দেশ পক্ষে আছে কোন দেশ বিপক্ষে আছে ওগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে, শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে গেলেই এদের এমনি পতন ঘটে যাবে। দেখেন না, শুধু বলেছে আমি আসবো, তাতেই দেখেন না অবস্থা কি খারাপ, কি হয়ে গেছে এদের। এদের ভাই যে একজন লিখেছেন স্যার খলিফার নামে সেনাবাহিনী নতুন তারা গঠন করেছে ব্যাটালিয়ান। ভাই আমাদের আলহামদুলিল্লাহ বললেন, এখন আল বদর নামে যে ব্যাটালিয়ান খুলে নেই, অন্তত স্যার খলিফা পর্যন্ত আছে, ঠিক আছে, স্যার দর্জি পর্যন্ত আছে, ওই পর্যন্ত বলেন আলহামদুলিল্লাহ পাঠ করেন। আল বদর, আল শামস, রাজাকার, এইদের নামে ব্যাটালিয়ান খুলে কিনা এটার জন্য অপেক্ষা করেন। তো সেই তাদের সেই খায়েশ আমরা পূরণ হতে দেবো না, যেটা আমাদের কাসেম চাচার ভাতিজা বললেন যে আমরা কিভাবে এর উত্তরণের উপায় হলো আমরা কথা বলতেছি, এখন রাজপথে নামবো, মুখোমুখি হব, এছাড়া আর কোনো উপায় আমি আপাতত দেখতেছি না। কারণ এত সহজে আমার ভাবির যে মামুরা আছে জলপাই রঙের, তারা আমাদের হাতে ক্ষমতা ছাড়বে না আমরা জানি। একজন লিখেছেন শেখ হাসিনা যে ফিরবে, কিভাবে ফিরবে এই ধরনের প্রশ্ন করেছেন, দেখলাম নিচে লেখা ছিল যে শেখ হাসিনা আসতে পারবে কিনা, বলেছেন ঠেকাবে কিনা আর্মি। ভাই শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন, সেই দিন শেখ হাসিনা যেদিন সত্যি ডিক্লেয়ার দিবেন যে আমি আসতেছি, সেনাবাহিনীকে আপনি হারিকেন দিয়ে মাঠে খুঁজে পাবেন না, লিখে রাখেন। আজকের এই যে কাসেম চাচার ভাতিজার চ্যানেল 16 কথা বলে রাখলাম, শেখ হাসিনা যেদিন ঘোষণা দিবেন যে আমি এত তারিখে, ধরে নেন 16ই ডিসেম্বরে তিনি ঘোষণা দিলেন যে আমি 16ই ডিসেম্বরে আমি বাংলাদেশে ফিরতেছি, 15ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত দেখবেন খুব চেঁচামেচি করবে, এমন চেঁচামেচি করবে, হ্যান করিঙ্কা তেন করিঙ্কা, খেয়ে ফেলবে, কেটে ফেলবে। কিন্তু যেই দেখবেন রাত 12টা পার হয়ে যাবে 15 তারিখে এবং 16 তারিখ পড়লো, মানে আপনার সূর্যের টাইমে, দেখবেন যে একটা সেনাবাহিনী মাঠে পাবেন না। দেখবেন যে শেখ হাসিনাকে আনার জন্য বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ যদি তিনি পথে আসেন, ওই যে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা সাইন, সামাজ দারকেল ইশারা বই কাবি, যেই দিন ত্রিবেদী বর্ডার পার হয়ে হাইটে আসছে এবং তিনি গাড়িতে ঢাকায় আসছেন, আমার তখন থেকে সন্দেহ হইতেছে জননেত্রী শেখ হাসিনা, আর বলেছিলাম যে উনি হেলিকপ্টারে আসবেন বলেছিলাম প্রথমে, তাকে সংবর্ধনা দিতে হবে আপনার এই ইস্তেমার ময়দানে। এখন কেন যেন মনে হয় তিনি ওই বর্ডার দিয়ে আসবেন, কোন বর্ডার তা জানি না, তবে তিনি কেন যেন মনে হইতেছে যে তিনি এইভাবে পায়ে পায়ে চলে আসবেন। এবং বাংলাদেশের মানুষ, আমি প্রথমে তো বলেছিলাম 50 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিবে 3 দিন টুঙ্গি ময়দান ইস্তেমায়, কিন্তু এখন তো মনে হয় কয়েক কোটি, যদিও কেউ আগে 50 লক্ষ বিশ্বাস করে নাই, কিন্তু এখন জনগণই বলতেছে কয়েক কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাবে। তো যারা আপনি যে বললেন উত্তরণের আর কিছুই করার দরকার নেই, শুধু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষ ঐক্যবদ্ধ, পক্ষের মানুষ সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের নেতারা কি করবে জানি না, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল সবাই রেডি আছে, কোটি কোটি মানুষ। শুধু তাই না, এইবার দেখবেন আপনি কোটি কোটি নারীও সেখানে, কমপক্ষে 20-25 লক্ষ নারী শিশু এরাও যাইতে পারে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য। সেই দিনে হলো যে দেশের রাজনীতি যে অবস্থায় যাচ্ছে, সচেতন হন। যদি সচেতন না হন তাহলে আমাদের দেশটা কিন্তু সার্বভৌমত্ব হারিয়ে ফেলবে, আমাদের দেশের পতাকা কিন্তু থাকবে না, আমাদের দেশের বন্দর থাকবে না, আমাদের দেশের ভূমি থাকবে না, আমাদের দেশের করিডোর দেওয়ার নামে দেশের যে পায়তারা চলতেছে, যদি করিডোর দিয়ে দেয়, আপনারা জানেন যে আজ পর্যন্ত যতগুলো করিডোর দেওয়া হয়েছে সবগুলো দেশে যুদ্ধ হয়েছে। আর বাংলাদেশে যদি কোনো কারণে যুদ্ধে নেমে যায়, আমরা আর 20 বছরের মধ্যে সে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবো না, মানে আমরা দুর্ভিক্ষ কবলিত হবো। এদিক থেকে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সংঘবদ্ধ হয় তাই করবেন। ভালো থাকবেন। 2 বছর যেতে না যেতেই জুলাইয়ের এত বেহাল দশা কেন? আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের একটি প্রতিনিধি দল দেখা করে কি বলেছে? আজ হঠাৎ কেন ইউনূসের উপদেষ্টাই বলছে সব দোষ খলিলে? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ কেন ফেসবুক রিমুভ করে দিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানি একটি প্রতিনিধি দল দেখা করে, সেই প্রতিনিধি দলে জাইকার প্রেসিডেন্ট ছিলেন, জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি ছিলেন। তারা কি বলেছেন?
পত্রিকায় দেখলাম তারা মাতারবাড়ি প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্ট, মেট্রো রেল, থার্ড টার্মিনাল এসব নিয়ে কথা বলেছে। কিন্তু জাপানি প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছে জাপানি সহায়তায় যে মেট্রো রেল করা হয়েছে ঢাকায়, সেই মেট্রো রেলে আপনারা জানেন কোরবানির সময় গরুর হাট বসেছিল। এছাড়া জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনের সময় এই মেট্রো রেলের স্টেশন ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এছাড়া মেট্রো রেল এর বিভিন্ন জায়গায় মাটি কেটে নেওয়া সহ বিভিন্ন রকমের অভিযোগ জমা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এই জাপানি প্রতিনিধি দল তারেক রহমানকে বলেছেন যে এই মেট্রো রেল করার সাথে তাদের অনেক জীবন জড়িত। কমপক্ষে 11 জন জাপানি এই হলি আর্টিজানে জঙ্গিদের দ্বারা খুন হয়েছিল। সুতরাং এটি তাদের একটি আবেগের জায়গা, এবং তখন অনেকেই ধারণা করেছিল যে জাপানি সহায়তা বোধহয় প্রত্যাহার করা হবে, জাপান হয়তো আর মেট্রো রেলে কাজ করবে না। বরং তারা শোককে শক্তিতে পরিণত করে মেট্রো রেলের কাজ সময় মতো কমপ্লিট করেছে, এবং আগের সরকারের আমলে তারা এই কাজগুলো করেছে। আমি যখন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করতাম, ঠিক আমাদের সময়ে তখন মাস্টার্স করতো জাপানি এক তরুণী আতসুকো তানাকা, আমার খুব ভালো বন্ধু ছিল। এই আতসুকো তানাকার বাবা একজন প্রকৌশলী ছিলেন এবং এই মেট্রো রেল ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন। তিনি তার রিটায়ার্ড লাইফে 80 বছর বয়সে এই বাংলাদেশে এসেছিলেন এই মেট্রো রেল করতে, এবং হি ওয়াজ কিল্ড অন দ্যাট ডে। আমার ধারণা ছিল যে আতসুকো তানাকা বোধহয় আমার উপরে, বাংলাদেশের উপরে খুব রাগ করবে, কিন্তু আমাকে খুব অবাক করে দিয়ে আতসুকো তানাকা বলেছিল, এবং সে বাংলাদেশে এসেছিল তাও বাবার মৃত্যুর পরে, সম্ভবত 2023 সালে, এবং সে একটি শান্তি সপক্ষে চিঠি লিখেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তারা এই যে বাবাকে হত্যা করেছে এর জন্য তার কোনো ক্ষোভ নেই দেখলাম, বরং সে শান্তির পক্ষে, যেন বাংলাদেশের স্কুল ছাত্রছাত্রীরা শান্তির পক্ষে কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে সে বাংলাদেশে কিছু করা যায় কিনা সেজন্যই সে বাংলাদেশে এসেছিল। তো সেই মেট্রো রেলে আজকে এই তারেক রহমান সরকার যে অবজ্ঞা উপেক্ষা দেখিয়েছে তারই প্রতিক্রিয়া জানাতে এসেছিল আজকের এই জাপানি প্রতিনিধি দল। এই জুলাই আগস্ট শুনতে শুনতে কান ঝালাপালা। এখন তো ফেসবুক খুললে জুলাই সিডিআই, আমি জানি না এই সিডিআই বলতে কি বোঝে। তবে খুব মজার একটা ব্যাপার হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই নামের আড়ালে জামাতের হয়ে, শিবিরের হয়ে, জঙ্গিদের হয়ে জুলাই আগস্টে একটা গন্ডগোল করেছিল, অভ্যুত্থান করেছিল তাদের ভাষায়, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক পেজ ছিল সেটা ফেসবুক পেজ কর্তৃপক্ষ মেটা ডিলিট করে দিয়েছে। এটার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে যে ফেসবুক ডিলিট করেছে কারণ তারা প্রচুর ফলস ম্যাটেরিয়াল সেখানে আপলোড করত, এবং এটা এখন সবার কাছে মোটামুটি ক্লিয়ার যে এই বৈষম্য বিলোপের জন্য নয়, বরং এটা ছিল জঙ্গিদের একটা প্রতারণার আন্দোলন। বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতারণা করে এরা বাংলাদেশটাকে একটা জঙ্গি স্থানে পরিণত করার জন্যই এই জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনটা করেছিল। সুতরাং ফেসবুক তার সেই কাজটি করেছে। আবার ইউনূসের একজন উপদেষ্টা, মৎস্য বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি সম্প্রতি একজন সাংবাদিক রাশেদ আহমেদের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে সব দোষ নাকি খলিলের। খলিল আমেরিকার কাছে দেশটাকে তুলে দিয়ে আসছে, খলিল লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে আপোষ করেছে, খলিল কাউকে কিছু না জানায় সব করছে, এবং এখনো খলিল সেই একই কাজ করছে, এবং উপদেষ্টারা যখন সবাই চলে গেছে খলিল কিন্তু আবার বর্তমান সরকারে রয়ে গেছে। তার মানে চারিদিক দিয়ে কুফা লাগছে, মানে জুলাইয়ের বিরুদ্ধে সবাই এমন ভাবে খেপছে, এবং সবাই এখন যেটা দেখা যাচ্ছে যে জুলাইয়ের সাথে সম্পৃক্ততা কিভাবে ডিশোল্ডার করা যায়, যে ভাই আমি জুলাই ছিলাম না, জুলাইয়ের মানে গাছেরটাও খাইছে তলারটাও খাইছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে আর ওই লাইনে কথাবার্তা বলতেছে না। মানবতা বিরোধী অপরাধ করার কারণে বীর মুক্তিযোদ্ধা জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর শাস্তি হয়েছে। তার বিরুদ্ধে 8টা অভিযোগ ছিল, এর মধ্যে 3টে অভিযোগে তার শাস্তি হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমাদের জন্য, কারণ এই প্রথম কোন একটা মামলায় মানবতা বিরোধী অপরাধে, এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার রায় হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাট নো ওয়ান কেয়ার্স, কারণ হচ্ছে কেউ ছিলেন না, আইনজীবীরা ছিলেন না। বাট হাসানুল হক ইনুর বিষয়টা হচ্ছে এখানে পদ্ধতিগতভাবে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, ধাপে ধাপে রায়টাকে চ্যালেঞ্জ করে এখানে এসেছে। এবং আজকে আমরা যখন মাত্র হাসানুল হক ইনুর রায়ের ঘটনাটা ঘটলো, তারপরে আমরা এটাকে একটু বিশ্লেষণ করতে চাই দর্শকদের জন্য।
তাই আজকে আমার সাথে উপস্থিত আছেন হাসানুল হক ইনুর, যারা আইনজীবী আছে, সে আইনজীবী দলের অন্যতম সদস্য ডক্টর রায়হান রশিদ। আমি ডক্টর রায়হান রশিদকে প্রথমে, তো ডক্টর রায়হান রশিদকে ছোট্ট করে তাই পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। দীর্ঘদিন ধরে যারা যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী দের বিচার নিয়ে কাজ করে যাচ্ছেন, ডক্টর রায়হান রশিদ হচ্ছেন তাদের অন্যতম। তিনি একজন আইনজীবী,